This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। कल থেকে যেদিকে নজর রেখেছি, যেদিকে তাকিয়ে ছিল 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 চাকরি বাতিল। 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গলত ছিল, নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রতারণা হয়েছে। কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এসএসসি চিহ্নিত করা অযোগ্য শিক্ষকদের 12% সুদ সহ বেতনের টাকা ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। বাকিরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। নিয়োগ দুর্নীতির শিকার বাংলার শিক্ষিত তরুণ তরুণীরা। প্রায় 26,000 চাকরি বাতিল। কিন্তু এবার ভবিষ্যৎ কি? একদিকে জেলায় জেলায় সরকারি স্কুলের শিক্ষকের আকাল, আর তার মধ্যেই এবার এক ধাক্কায় চাকরি গেল প্রায় 26,000 শিক্ষকের। এত বড় দুর্নীতির দায় কার? এতজনের জীবন জীবিকা নিয়ে কেন ছিনিমিনি সরকারের? স্কুলের শিক্ষকই না থাকলে কে পড়াবেন পড়ুয়াদের? কিভাবে চলবে স্কুল? শুধু কি শিক্ষক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কি শিখবে? কাদের হাতে আমাদের পরবর্তী প্রজন্ম? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে গোটা বাংলাকে। এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিলের ধাক্কা রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। উত্তর থেকে দক্ষিণ বেশিরভাগ স্কুলেই চাকরি হারা বহু শিক্ষক কর্মী। কিভাবে চলবে পঠন পাঠন? এই প্রশ্ন যেমন উঠছে, আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিকের সঙ্গে কথা বলি। কৌশিক, স্কুলগুলোর কি হবে? পঠন পাঠনের একটা প্রভাব পড়তে চলেছে, কি বলছেন প্রধান শিক্ষক? দেখো, একদমই স্কুলগুলোর কি হবে সেই রকম যেমন রয়েছে, সেই রকম যারা চাকরি হারা হয়েছে, অর্থাৎ এই যে 26,000 যে প্যানেল বাতিল হয়েছে সেখানে কিন্তু চিন্তায় পড়েছে যারা ছিলেন সেই সব শিক্ষকরা। তারা জমায়েত হয়েছে মুর্শিদাবাদের যে ব্যারাক স্কয়ার ময়দানে রয়েছে এবং তারা এখন চিন্তায় মগ্ন যে এইভাবে কেন তাদের উপর রায় হলো। আমরা তাদের কাছে একটু জানার চেষ্টা করব যে দিদি কি বলবেন এই অবস্থায়। আপনি ওইদিকে যান, দিদি কি বলবেন? না দেখো, তুমি তাদের কিন্তু মনের অবস্থা বুঝতে পারছো যে তারা কিন্তু কেউ কিছু সেইভাবে বলতে চাইছে না। এবং এখানে যাদেরকে বসে রয়েছে আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, তারা কিন্তু সব এই যে 26,000 কোর্টের যে রায়, সেই রায়ে কিন্তু তাদের চাকরি গেছে। তবে তারা এখনো কিন্তু মূল যে ভের্ডিক্ট সেটা আসার আশাবাদী। আবার তো 3 মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ রয়েছে। কতটা আশাবাদী যে 3 মাসের পর পরীক্ষার সুযোগ রয়েছে যারা যোগ্য, সেই বিষয়টা কিভাবে দেখছেন আর এটা কিভাবে যেটা বলেছে? দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে আইন তো আমাদের শেষ রাস্তা ছিল। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়নি। তবে লড়াই আমরা ছাড়ছি না এখনও, কারণ আমাদের অপশান এখনও আছে, রিভিউ পিটিশন আমরা করব। তো রিভিউ পিটিশন হবে, লয়ারদের সঙ্গে কথা হচ্ছে, আর দিল্লি যে টিম আছে তাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াসলি কথা হচ্ছে যে এর পরবর্তী পদক্ষেপ কী হবে। কিন্তু কোনো কিছুই আমরা ক্লিয়ারলি বলতে পারছি না যতক্ষণ না অর্ডার কপিটা আমরা হাতে পাচ্ছি। অর্ডার কপিটা হাতে আসলে ভালো করে পড়ে লয়ারদের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা নেক্সট মুভ আমাদের কী হবে সেটা বলতে পারবো। এখনই বলা লাইফকে নিয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো কারোর জন্য কিছু একটা হচ্ছে না এটা? দেখুন, আমাদের জুডিশিয়ারি সিস্টেম তো বরাবরই বলে এসছে বা আমরা ছোটো থেকে যেটা জেনে এসেছি যে 100 জন ক্রিমিনাল ছাড়া পেয়ে যেতে পারে, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়। সেখানে সত্যি কথা বলতে যে এখানে যারা দেখছেন, এখানে যারা বসে আছে, যারা ভেঙে পড়েছে, তারা প্রত্যেকেই কিন্তু অনেক খাটনি করেই চাকরিটা পেয়েছিল, অনেক রাত জেগে। তাদের মধ্যে অনেক চাকরি ছেড়ে এখানে এসেছে, কেউ মাদ্রাসা ছেড়ে এসছে। একজন দাদা ওখানে বসে আছেন, উনি কেন্দ্রীয় বিদ্যালয় নাগাল্যান্ডে করতেন, সেই চাকরিটি ছেড়ে ওখানে স্যালারি অনেক বেশি ছিল, ছেড়ে এই চাকরিটি জয়েন করেছেন। এরকম অনেকে আছেন, প্রচুর ক্যান্ডিডেট আছেন, বা অনেকে হয়তো অন্য পরীক্ষা দেয়নি। যেমন আপার প্রাইমারিতে আমাদেরকে বসতেই দেওয়া হয়নি, কারণ আমরা ইন সার্ভিস ছিলাম বলে। যে আপার প্রাইমারিতে ইন্টারভিউতে অ্যাপিয়ারই করতে দেওয়া হয়নি রাজ্য সরকারের থেকে, যেহেতু ওখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা পাক, যেহেতু আপনারা চাকরি করছেন আপনারা এখানে বসবেন না, তাই অর্ডার করে আমাদেরকে বসতেই দেওয়া হয়নি। তাহলে অনেকগুলো স্কোপ থেকে আমাদেরকে বঞ্চিত অলরেডি করা হয়েছে। আমরা সেটাকে খুব খারাপভাবে নিইনি, কারণ আমরা সত্যি চাকরি করছি, আর বেকার ভাই ছেলে মেয়ে যারা আছে তারা নতুন চাকরি পাক, সেখানে আমরা কম্পিট করতে যাব কেন? তো কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমরা ছেড়েছি। একাধিক প্রশ্ন যারা যারা চাকরি হারিয়েছেন তারা একাধিক প্রশ্ন তুলছেন। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হলেন দুর্গাপুরের নেপালি হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 শিক্ষক শিক্ষিকা। শীর্ষ আদালতের নির্দেশ শুনে টিচার্স রুমে বুক ফাটা কান্না চাকরি হারাদের। দেখুন, राय दिए के आंदोलन के ये जो हमारी नौकरी ले ली गई है हमारी गलती, ये हमको कोई बता दे क्यों
कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं। वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। শুনলাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনে এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সিলেকশন সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। মানে মেনে নিতে পারছি না আর কি। যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালত কাছে আমি হাত জোর করে আবেদন করছি, যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপস করে যাবে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, আমার মাত্র 33 জন পার্মানেন্ট টিচার ছিলাম, যদি 8 জন চলে যায় 25 জন থেকে যাবে। ভাবুন তো কীভাবে স্কুল চলবে। চাকরি হারিয়ে কার্যত বলা যেতে পারে দিশেহারা তারা। শীর্ষ আদালতের রায় চাকরি হারিয়েছেন ধূপগুড়ি হাই স্কুলের 6 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। রায় ঘোষণার পর থেকে থমথমে গোটা স্কুল। কি পরিস্থিতি সেখানে দেখুন। আমাদের স্কুলের মোট 6 জন আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ তো শিরোধার্য, অসুবিধে তো হবেই, স্কুলেই হবে অসুবিধা। ক্রাইসিস তো কোনো না কোনোভাবে হবে, এটাকে তো অস্বীকার করা যায়। ছবি আরো আছে, ওই যে আমরা বলছিলাম না, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রভাব পড়েছে। শান্তিপুর ওরিয়েন্টাল হাই স্কুলেও চাকরি গেছে এক শিক্ষকের। সেখানে কি অবস্থা দেখুন। বেশিরভাগ স্কুলেই যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী ছিল সেগুলো অসুবিধায় পড়বে। এ বিষয়ে তো বলা বাহুল্য যে সরকারিভাবে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেওয়া উচিত, খুব শিগগিরই হয়তো নেবে। আর আমাদের বিদ্যালয়েও একজন ছিলেন, তার জন্য মনটা ভীষণ ভেঙেও পড়েছে এবং কাজের ক্ষেত্রেও ভীষণভাবে ক্ষতি হবে। অন্য স্কুলে তো নিশ্চয়ই আছে এবং সেখানে পঠন পাঠনেরও ভীষণ ক্ষতি হবে। সামনে ইউনিট টেস্ট রয়েছে, সামেটিভ ফার্স্ট সামেটিভ শুরু হচ্ছে আমাদের কালকে থেকে। এই সপ্তাহে পরীক্ষা পদ্ধতি চালাতেও বেশ সমস্যায় পড়তে হবে সেই সব স্কুলগুলোকে। মানে বুঝতে পারছেন, এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিলের ধাক্কা রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। উত্তর থেকে দক্ষিণ যে কথা বলছিলাম, বেশিরভাগ স্কুলে চাকরি হারা বহু শিক্ষক শিক্ষাকর্মী। তাহলে কিভাবে চলবে পঠন পাঠন? এই প্রশ্নই তো করবা কাঁপছে। রাজ্য সরকার যদি প্রথম থেকে তার দায়িত্ব নিয়ে ব্যাপারগুলোকে সঠিকভাবে দেখতেন, আজকে এই অবস্থা পর্যন্ত গড়াতো না। হয়তোবা সেখানে সবাইকে রেখে তারা চলতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো সম্ভব হলো না। আইনের চোখে সবাই অপরাধী হয়ে গেল, যোগ্য অযোগ্য সবাই। এই যোগ্যদের সবচেয়ে জন্য খারাপ লাগে যে তাদেরও টাকাটাকে ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের কাছে যদি কোনো রিভিউ পিটিশনের সুযোগ থাকে রাজ্য সরকার বা কারোর তরফ থেকে, যোগ্যদের তরফ থেকে, এসএসসির তরফ থেকে, সেটা তারা করুন। অন্তত স্কুলগুলোকে এই যে রুটিন এটা চলছে, ধারাবাহিকভাবে চলে আসছে, সাপ্তাহিক রুটিন, সেখান থেকে এক একটা স্কুলে 8 জন 10 জন 15 জন চলে গেলে ওই স্কুল অচল অবস্থা তৈরি হবে। এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের সঙ্গে বসুন, শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে বসুন, কি আশু করণীয় আছে তার সন্ধান তৈরি করুন। কিন্তু এই গোটা প্যানেলের একমাত্র যার চাকরি যায়নি তিনি হচ্ছেন সোমা দাস। তিনি ক্যান্সার আক্রান্ত, নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কতটা আশাহত তার সহকর্মীদের এই কথাগুলো শুনে এবং এই প্যানেল যে বাতিল হয়েছে সেটা শুনে তিনি কতটা আশাহত শুনুন। আমরা চেয়েছিলাম যে যারা যোগ্য, আসল যারা পরীক্ষা দিয়েছে, যারা কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারা চাকরিটা তাদের থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুটা সরকারের গাফিলতিতে প্রথম থেকে আমরা সরকারকে বারবার চেয়েছিল সেগ্রিগেশনটা হোক। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সব জায়গায় থেকে বলেছিল সেগ্রিগেশন কি সম্ভব, কিন্তু সেটা কোনো রকম ভাবে কিন্তু সদুত্তর কোনো কোর্টই পায়নি। সেক্ষেত্রে একটা তাদের দায়বদ্ধতা একটা থেকে যায় যে প্যানেল ক্যান্সারের পেছনে তারাই কিছুটা হলেও দায়ী। কি হবে কি হবে না অনেক অনেক প্রশ্ন উঠছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম, এই মানুষগুলোর ভবিষ্যৎ কি তা নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। ভবিষ্যৎ কি? দুর্নীতির সঙ্গে থাকলে ভবিষ্যৎ কিছু নেই।
ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, সেখানে পার্টিসিপেট করবে, তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাবে। এই জন্যই তো আমরা বলি যে দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়ার সঙ্গে কখনো আপোষ করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা এখন, যে তোমাদের জন্য আমরা এই রকম পরিস্থিতি পেলাম। গোটা দেশ জেনে গেলে এত বড় একটা দুর্নীতি হয়েছে, 26,000 নিয়োগ বাতিল হয়েছে। ওরা তো কম চেষ্টা করেনি, এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছে এটা বিবেচ্য হওয়া উচিত ভবিষ্যতে জনগণের জন্য। আদালত পরিষ্কার রায় দিয়ে দিয়েছে। কিছু একটা অংশ যাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরটা হয়তো আপাতত ফেরত দিতে হবে না। আমি এইটাই আমার সওয়াল ছিল যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করে শেষ করুক। সেটাই তো সুপ্রিম কোর্ট আপিল করেছে। দেখুন, এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এটার পরে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে নামবে। মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শোনাবো। आटा के साथ भून पे जाना, यदि পোকা থাকে গমের মধ্যে এবং তারপরে যদি আটার চাকরিতে দিয়ে দেওয়া হয় তাহলে গমের যেরকম আটা হবে ওই পোকাগুলো তার মধ্যে মিশে যাবে। তাহলে দুর্নীতিযুক্ত করে ঘুষের টাকা নিয়ে চাকরি দেওয়াতে কী করেছে, পোকা এবং গম একসঙ্গে পেশাই করেছে। যার ফলে এখন যেটা হচ্ছে, যখন বিষাক্ত হয়েছে তখন বলছে সবটা ফেলে দেওয়া। এর মধ্যে গমের দোষ নেই, এর আটার দোষ নেই। কিন্তু যারা ডেলিবারেটলি পোকা টাকা মেশালো এবং মিশিয়ে দিয়েই বাজারে চালালো ভেজাল আটার মতো করে, ভেজাল চাকরি করলো, এখন দোষটা তাদের। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 চাকরি বাতিল। 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল, নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রতারণা হয়েছে। কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এসএসসির চিহ্নিত করা অযোগ্য শিক্ষকদের 12% সুদ সহ বেতনের টাকা ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। বাকিরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। নিয়োগ দুর্নীতির শিকার বাংলার শিক্ষিত তরুণ তরুণীরা। প্রায় 26,000 চাকরি বাতিল। কিন্তু দেখুন এদের ভবিষ্যৎটা কি। একদিকে জেলায় জেলায় সরকারি স্কুলের শিক্ষকের আকাল, যে ছবি আমরা বারবার করে দেখাচ্ছি, তার মধ্যেই এবার এক ধাক্কায় চাকরি গেল প্রায় 26,000 শিক্ষকের। দুর্নীতির দায় কার? এতজনের জীবন জীবিকা নিয়ে কেন ছিনিমিনি সরকারের? স্কুলে শিক্ষকই না থাকলে কে পড়াবেন পড়ুয়াদের? কিভাবে চলবে স্কুল? শুধু কি শিক্ষক? আমাদের ভবিষ্যৎ প্রজন্মই বা কি শিখবে? কাদের হাতে আমাদের পরবর্তী প্রজন্ম? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে গোটা বাংলাকে। এখানে রাজ্য সরকার অনেকটাই দায়ী, পুরোপুরি রাজ্য সরকার দায়ী। এখন আমরা কোথায় যাব? আমাদের বউ, সংসার, ছেলে, মা, বোন সব এইগুলো নিয়ে আমরা কোথায় যাব এখন আমরা? আর সেই বয়স আছে নাকি আবার পরীক্ষা দিব? সংবিধানে আছে একজন যেন নিরাপরাধ শাস্তি না পায়। সেখানে আমাদের তো কোনো দোষ নেই। দোষ দেখাক যে এই কারণে চাকরি বাতিল করেছি, সেটা তো কিছু বললো না। তাহলে আমরা দোষ না করেও আজ চাকরি হারা। অবশ্যই কোনো অভিসন্ধি কিছু ছিল না, আছে কিনা জানি না। সেটা সত্যি জয় হবে এটা ভেবেছিলাম, এটাই আমাদের ভুল। সৎ পথে থাকাটাই ভুল। এটাই এই যে যোগ্য অযোগ্য যেটা পৃথকীকরণ, সেটা যদি করে দিত রাজ্য সরকার, যাদের থেকে টাকাটা ফেরত চেয়েছে তারা কি যোগ্য না অযোগ্য? নিশ্চয়ই অযোগ্য, তাই জন্য তাদের থেকে টাকাটা ফেরত চেয়েছে। তাহলে তো বোঝাই যাচ্ছে কারা যোগ্য আর অযোগ্য। তাহলে আমাদের চাকরিটা গেল কেন? দায়টা সবার, মানে আমি সুপ্রিম কোর্টকেও দায় দেবো, রাজ্য সরকারকেও দায় দেবো, পরীক্ষা যারা নিয়েছে তাদেরকেও দায় দেবো। সবারই দায় এবং সব দায়টা ভোগ করতে হচ্ছে আমাদের। এটা পৃথকীকরণের তালিকা তারা সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে। 5,303 জন রিক্ত কণ্ঠে তারা বলে এলো লাস্ট দিনকে। 5,303 সংখ্যাটা পেয়ে গেল। এত কিছু জানার পরেও আমি জানি না, আমি বলতে পারছি না, বুঝলেন তো। আমি
আমাদের বলার কোনো ভাষা নেই। এটা তো আশা করিনি যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো দুর্নীতি করিনি, নিজেদের পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো খুলে দেখুন, মাধ্যমিকে কত পেয়েছি, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, নিজের যোগ্যতা এসেছি এখানে। তো আমাদের এটা পাওনা ছিল না, টোটালি আনএক্সপেক্টেড। রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং আমরা বিচার ব্যবস্থার কাছে বলবো এটা কি বিচার হলো। তো আমি আজ থেকে 10 বছর আগে 8 বছর আগে যে পরীক্ষাটা দিয়ে পাস করেছি, আমি কি আজকে পারবো? এর কোনো গ্যারান্টি আছে? হয়তো পারতে পারি, আবার নাও তো পারতে পারি। তাহলে এর দায় কে নেবে? আমাদেরকে তো পথে বসিয়ে দিয়েছে রাজ্য সরকার। যেভাবে চলছে চারিদিকে চুরি, সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে। খুব প্যাথেটিক একটা বিষয় যে আমরা আজকে আমাদের পরিবার আছে, আজকে আমাদের বয়সও নেই যে বয়সে গিয়ে আমরা হয়তো আবার লড়তে পারি, সেই জায়গাটা নেই। আমি নিজে দুটো চাকরি ছেড়ে এখানে এসেছি। আমি জয়েনিং করিনি এই চাকরিটার জন্য, আমি দুটো চাকরিতে জয়েনিং করিনি। তো কেউ যদি যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে আমি তাদেরকে বলবো যে আমি যেগুলো তাহলে ছেড়ে এসেছি সেগুলো কি আমি ফেরত পাবো? সবথেকে বড় নক্কারজনক ঘটনা অভয়া কেস দেখলাম, সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ, আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। এত কিছু সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। আজকে একজন দৌড়বিদ, সে তার সবথেকে হাই টাইমেতে যেরকম পরিমাণে দৌড়াতে পারবে, তার বার্ধক্যের সায়ন্যে উপনীত হয়ে সে কি সেম রেসেতে সেমভাবে কি দৌড়াতে পারবে? যেখানে এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম, তো সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো, সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, টালিগঞ্জ স্টুডিও পাড়ায় অচলাবস্থা, তদন্তের নির্দেশ হাইকোর্টের। রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিবকে তদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। জানবো আপডেট, জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শুরুতে বিচারপতি অমৃতা সিনহাকে রাজ্য সরকার জানায় এই যারা মামলা রয়েছে তা সম্পূর্ণ বিষয় তারা কোন ভাবে এসে তাদের স্পষ্ট না, রাজ্য সরকার ক্ষেত্রে তখন বাধা সৃষ্টি করছে না। পাল্টাভাবে আজকে পরিচালক পক্ষ থেকে এসেছেন বা দুজন এই মামলা করেছেন, প্রেশনের কথা বলা হচ্ছে, সমস্ত শুনেছেন। আচ্ছা বেশ শ্রাবন্তী, খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। বেশ, আমরা অবশ্যই তোমার সঙ্গে ফের যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি, টালিগঞ্জ স্টুডিও পাড়ায় অচলাবস্থা, তদন্তের নির্দেশ হাইকোর্টের। রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিবকে তদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 4 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ আদালতের। অভিযুক্ত ইউনিয়ন মামলাকারীর কাজে হস্তক্ষেপ করতে পারবে না, কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।